আছে অনেক। এত অভিমান কেন? পাশে রাখা নিউজপেপার হাতে নিয়ে বলল, দেখো মানুষ কতটা জানোয়ার হলে এসব করতে পারে। ঘরে বউ বাচ্চা রেখে পরক্রিয়া করে বেড়াচ্ছে, আবার বউ প্রতিবাদ করাতে তার সামনে বাচ্চাটাকে মেরে ফেলেছে। কেন জানো? কথাগুলো শুনে নীলিমার পাশ থেকে উঠে যায় অনির। বেডসাইড টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট উঠিয়ে একটা সিগারেট মুখে পুরে অনির জিজ্ঞাসা করলো। কেন? তখন ধপ করে জ্বলে উঠল লাইটার। সিগারেটের প্রথম টান দিয়ে একরাশ ধোঁয়া ছড়িয়ে দিল সে। কারণ বউ বলেছিল তার সংসারে মায়া নেই, মাত্র ছেলের জন্য সংসারে পড়ে আছে। তাই স্বামী সন্তানকে তার সামনে মেরে ফেলল। মেয়েটাকে বেঁধে ভাবা যায় এসব? ভাবা যায়, কারণ প্রণয় বিষে সব সম্ভব। প্রণয়ের বিষ গোখরো বিষের থেকে জ্বালাময়ী। এই বিষ তোমাকে না দিবে বাঁচতে, না দিবে মরতে। ভালো বললে তো। এখন বলো আমরা বিয়ে কবে করছি? খুব দ্রুত। টলটলে পায়ে হাঁটতেছিল তন্দ্রা। বাড়ি থেকে অনেকটা দূরে সে চলে এসেছে। পেছনে রয়ে গেল তার শৈশব, কৈশোর, সদ্য পা দেওয়া যৌবনের স্মৃতি। সে কোথায় যাবে? স্বামীর সংসারে ফিরলে অসম্মান, বাবার ঘরে অতিথি মাত্র। আমার আমি তাকে হুম, আমার আমিটাকে বারবার প্রশ্ন করছে। ব্যর্থ জীবনে তপস্যার থেকে মৃত্যুকে বরণ কি শ্রেয় না? বৃষ্টি থেকে বাঁচতে সে পাশের একটা প্রাইভেট হসপিটালে বৃষ্টি থেকে বাঁচতে সে পাশের একটা প্রাইভেট হাসপাতালে আশ্রয় নিল। ওয়েটিং রুমে তখন অনেকেই। ক্লান্ত শরীরে মাথা নিচু করেছিল তন্দ্রা। পাশে বসে থাকা এক ভদ্র মহিলার কোলে থাকা বছরখানেকের বাচ্চা তার দিকে হাত বাড়িয়ে টানছে, মুখ দিয়ে শব্দ করছে, বাবা, 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 বাবা। তন্দ্রা চোখ মেলে তাকায়। হঠাৎ মনে হয় তাকে অনিরের কাছে ফিরতেই হবে তার সন্তানের জন্য, কিন্তু সেই দৃশ্য ভেসে ওঠে মানসপটে। বিষিয়ে দেয় তন্দ্রার মন। কি করবে সে? তার কি করার আছে? যখন শুরুর দিকে এই সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল, তখন সবাই বলল, একা তো রাখা যাবে না, বিয়ে দিতেই হবে। পরের জন যে ভালো হবে তার গ্যারান্টি কি? তার শক্তি হয়ে কেউ নেই। বিয়ের পর বন্ধ হয়েছে লেখাপড়া, না আছে কোনো চাকরি বা সামান্য টাকা পয়সা। সে কোথায় যাবে? নিজে ভেতরে থাকা ছোট্ট হৃদস্পন্দনের জন্য তাকে বাঁচতেই হবে। দাঁতের দাঁত চেপে উঠে দাঁড়ায় তন্দ্রা। ফিরে আসে স্বামীর বাড়িতে। বাড়ি ফিরে এসে দেখে অনিল বসে আছে ঘরে। তাকে কিছু না বলে ওয়াশরুমে চলে যায় তন্দ্রা। ফিরে আসতেই দেখে অনিল দুটো বার্গার নিয়ে বসে আছে। পাশে থাকা ব্যাগে লোগো বলে দিচ্ছে আজ অনিল বেশ খরচ করেছে। সেদিকে ভ্রুক্ষেপহীন তন্দ্রা। রাতের খাবার বসাতে যাচ্ছিল, তখন অনিল তার হাত ধরে বলল, রাতে খাবার বানাতে হবে না, আমি নিয়ে এসেছি। এটা তোমার জন্য। এসো, বসো। তন্দ্রা হাত ছাড়িয়ে নিয়ে বলল তার ক্ষুধা নেই। তবে অনিল নাছোড় বান্দা, একটু মুখে দিতেই বমির কথা বলে বাহিরে এসে ফেলে দিল। আজ থেকে সে শুধু বেঁচে থাকার জন্যই বাঁচবে। অনিলের থেকে, এই সংসারের থেকে নিজেকে গুটিয়ে নেবে। দেখতে দেখতে কেটে গেল প্রায় একটা মাস। তন্দ্রার পেট তন্দ্রার পেট কিছুটা ফুলেছে। সময় পেলেই সে নিজের পেটে হাত রেখে বসে থাকে। একদিন বিকেলে ভ্যাবসা গরমে ঘুমিয়েছিল তন্দ্রা। অনির বাড়ি নেই। আফসানা কেমন করে যেন পা পিছলে পড়ে যাচ্ছিল। মেয়ের এমন অবস্থা দেখে অশ্রাব্য গালি দিচ্ছে তন্দ্রার শাশুড়ি। দোষ তন্দ্রার, সে কেন ঠিক মতো পরিষ্কার করেনি। ক্লান্ত তন্দ্রা ত্রস্ত পায়ে এগিয়ে গেল পরিষ্কার করতে। সে রাতেই তার শাশুড়ি বলল ঘরে কোথাও বিড়ালে পটি করেছে, গন্ধে থাকা যাচ্ছে না। তন্দ্রা যেন দ্রুত পরিষ্কার করে দেয়। খাটের নিচে বিড়ালছানা পটি করেছে, না সরিয়ে পরিষ্কার করা সম্ভব নয়। তন্দ্রা যখন নিরুপায় হয়ে খাটের পাশে ধাক্কা দিল, কিছুক্ষণ পর পেটে চিনচিনে ব্যথা হচ্ছিল। পরিষ্কার করে যখন ঘরে ফিরে এলো, তখন সে খেয়াল করলো তার দুই পা বেয়ে গড়িয়ে পড়ছে এক সূক্ষ্ম রক্তের স্রোত। অনিক তখন বাসায় ফিরেছে, তন্দ্রা তখন নিজের ঘরে পেট চেপে ধরে বসে আছে। সালোয়ারের
সালোয়ার ভেদ করে রক্ত তখন উঁকি দিচ্ছে। 5 মাসের পেট নিয়ে তন্দ্রা চোখ মুখ কালো করে বসে আছে। অনির তন্দ্রাকে দেখে ভয় পেয়ে যায়। কাছাকাছি আসতেই তন্দ্রা বাঁ হাতে অনিরের বুকের শার্ট খামচে ধরে বলল। আমার বাচ্চাটা। অনির দিক বিদিক শূন্য হয়ে তন্দ্রাকে তার বোরখায় আবৃত করে নেয়। কোলে তুলতে পারে না। তন্দ্রার ওজনের জন্য নয়, ইদানিং অনিরের শরীরে ব্যথা বাসা বেঁধেছে। তবু শক্ত হাতে তন্দ্রাকে তুলে নিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। রিক্সা আসার সময় তন্দ্রা অনিরের কাঁধে মাথা রেখে যখন মূর্ছা যাচ্ছিল, তখন অনির বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিল। তুমি প্লিজ শান্ত হও, কিচ্ছু হবে না তো, আমি আছি, কিছু হবে না বাবুর। তুমি স্বাভাবিকভাবে শ্বাস নিতে থাকো। তন্দ্রা নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, একটা উপকার করবে? উপকার কেন বলছো? বলো করবে কিনা। বলো। ডক্টরকে বলবে যদি আমার সন্তান না বাঁচে তাহলে যেন আমাকেও না বাঁচিয়ে রাখে, কিছু করে আমাকেও যেন মেরে ফেলে। এমন কথা কেন বলছো? তন্দ্রা কোনো জবাব দিতে পারেনি। তার ভীষণ কষ্ট হচ্ছিল। ডক্টরের কাছে পৌঁছে খুব কষ্টে নিজেকে জাগিয়ে রেখেছে সে। পরীক্ষা নিরীক্ষা করার পর ডক্টর জানালেন সৃষ্টিকর্তার কৃপায় বাচ্চা ভালোই আছে, তবে তন্দ্রা ভীষণ দুর্বল। শরীরে পুষ্টির অভাব, শুধু তাই নয়, তন্দ্রার ঠিক মতন সেবা যত্ন প্রয়োজন। নির্দিষ্ট সময় পরপর তাকে পুষ্টিকর খাবার দেওয়া উচিত। রাতে তন্দ্রাকে হাসপাতালে রাখা হলো। ডক্টর তাকে পুরো বেড রেস্ট দিয়েছেন, কারণ গর্ভকালীন নানান জটিলতায় ভুগছে তন্দ্রা। অনির তন্দ্রার জন্য কেবিন নিয়েছিল। পুরো রাত সে দু চোখের পাতা এক করতে পারেনি। তন্দ্রাকে ছাড়া সে নিজের জীবন ভাবতেই পারে না। তার জীবনে অন্যতম উপহার তন্দ্রা। যখন সে অল্প পয়সার চাকরি করত, তখন সেই অল্প পয়সা দিয়ে সংসার চালিয়ে নেওয়া মেয়ে তন্দ্রা। হাতে টাকা না থাকলে যার উপর মানসিক রাগ ক্ষোভ প্রকাশ করে অনির, অথচ মেয়েটা একটু পরেই পানির গ্লাস হাতে নিয়ে এসে দাঁড়ায় সেই মেয়ে তন্দ্রা। মেয়েটা ঘুমিয়ে আছে, চোখে নিচে কালি জমেছে, গালের হাড়গুলো স্পষ্ট। এতটা শুকিয়েছে অনিরই বা স্পষ্ট বুঝতে পারছিল এক বিছানায় পাশাপাশি ঘুমালেই স্বামীর দায়িত্ব পালন করা যায় না। তন্দ্রা তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তখন অনিরের দৃষ্টিতে শুধুই তন্দ্রা। 37তম কল দিল নীলিমা অনিরের ফোনে। অনির ফোন তুলছে না। আজ তার সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে অফিস সংক্রান্ত কাজে। নীলিমার এলাকায় নতুন প্রজেক্ট শুরু করেছে অনিরের কোম্পানি। সম্পূর্ণ দায়িত্ব অনিরের ছিল। কাজ শেষ করার পর নতুন অফিসের দায়িত্বে রয়েছে নীলিমা। এই প্রজেক্টে কাজ করার সময় তাদের আলাপ, তারপর ধীরে ধীরে প্রেম। অনিক কখনো নিজের পরিবার বা বন্ধু সম্পর্কে তাকে কিছুই বলেনি। নীলিমা এখন কার থেকে তার খবর নেবে? রাত যেন কাটছেই না। সকাল হতেই অফিস থেকে অনিরের ঠিকানা জোগাড় করে নীলিমা। প্রায় বেলা 11টার দিকে সে ঠিকানায় পৌঁছে যায়। অনির তন্দ্রাকে নিয়ে তখন সবে মাত্র ফিরেছে। বাসার গেটের সামনেই তাদের সাথে দেখা হলো। অনির নীলিমার সাথে স্বাভাবিক ব্যবহার করলেও তন্দ্রা নিজেকে গুটিয়ে নিল। মেয়েটার কথা এটা স্পষ্ট বুঝতে পারছিল যে নীলিমা নামের মেয়েটি হয়তো জানেই না অনির বিবাহিত। জীবনটা নাটকের চেয়েও নাটকীয় মোড় নেয়। অনির জানে না তন্দ্রা সবটা জানে। নীলিমা জানে না তন্দ্রা সবটা জেনেও বড্ড অসহায়। ড্রয়িং রুমে বসে যখন নীলিমা অনিরকে হাজারখানেক প্রশ্ন করছিল, তন্দ্রা তখন মনে মনে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। নীলিমাকে বাসায় দেখে অনির ভীষণ চমকে উঠলেও প্রকাশ করেনি। এখানে নীলিমা প্রত্যাশিত ছিল না। তাছাড়া তন্দ্রাকে কি বলে পরিচয় করিয়ে দিবে? যত দ্রুত সম্ভব হয়েছে অফিসের বাহানা দিয়ে নীলিমাকে নিয়ে বেরিয়ে এসেছে অনির। তন্দ্রার নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। গভীর ঘুমে তলিয়ে যাওয়ার পূর্বে সে নীলিমার ফোনে মেসেজ করে দেখা করার জন্য। অনিরের ফোন থেকেই নাম্বার পেয়েছে সে। আগামীকাল সকালে হবে তাদের দেখা। অনিরের বাসায় থাকা মেয়েটা তাকে কি বলবে ধারণা না থাকায় নীলিমা উৎসুক মনে অপেক্ষা করছিল তন্দ্রার জন্য। ক্যাফেতে বসে তন্দ্রা যখন তার এবং অনিরের সম্পর্ক সবটা বলে তাকে ফিরে যেতে বলল, তখন নীলিমা অসহায় কণ্ঠে তন্দ্রাকে বলল,
আমার কি দোষ বোন? আমি কোথায় যাব? আমিও যে ওকেই ভালোবাসি। আমার মান সম্মান দেহ সব ওর হাতে তুলে দিয়েছি। আমাকে সরে যেতে বললে আমার মৃত ব্যতীত আর কোনো পথ থাকবে? আমাদের সমাজে মেয়েদের বিয়ের সঠিক বয়স হচ্ছে অনার্স ভর্তির পরপর। মেয়ে যদি লেখাপড়া করতে চায় তবে বলা হয় আরও পড়তে চাই। তখন পরিবার থেকে বলা হয় বিয়ে শাদীর পর পড়ালেখা করাই যায়, আর পাত্রপক্ষ পড়াবে। ছেলের পরিবার পড়াতে রাজি থাকলে বিয়েতে সমস্যা কি? মেয়ের তখন কিছুই বলা থাকে না, কারণ ছেলেপক্ষ পড়াতে রাজি। বিয়ের পর সে ছেলের বাড়ি থেকে পড়াতে না চাইলে বাবার বাড়ি থেকে কিছুই বলে না। তখন তারা বলবে বাচ্চা কাচ্চা পড়ানোর সময় বাচ্চা কাচ্চা পড়ানোর মতো যথেষ্ট জ্ঞান আছে, এবার মন দিয়ে সংসার করো, নিজেরটা বুঝে নাও। লেখাপড়া করে কি জজ ব্যারিস্টার হবা, না সরকারি চাকরি করবা? সংসার করো, সংসারে মন দাও। তন্দ্রার ক্ষেত্রে তন্দ্রার ক্ষেত্রেও একই ঘটেছিল। অনার্স দ্বিতীয় বর্ষ পড়াকালীন সময়ে বিয়ে হয়। ইচ্ছে ছিল অনার্স শেষ করে বিয়ে করবে, কিন্তু পরিবার বলছিল অনার্স শেষ করে বিয়ে করবে, কিন্তু পরিবার বলল ছেলে বিয়ের পর লেখাপড়া করাবে। কিন্তু বিয়ের পর 2 দিন কলেজ যাওয়ার পর আর সেই দিকে যেতে পারেনি তন্দ্রা। নানান জটিলতা ছিল। কখনো আফসোস এসেছিল পরিবার নিয়ে, কখনো তার শাশুড়ি অসুস্থ থাকতেন। ভালো বউ, ভালো স্ত্রী, ভালো ভাবি হতে হতে সে নিজের অস্তিত্ব কখন হারিয়ে ফেলেছি তন্দ্রা নিজেও জানে না। খুব আশা নিয়ে তন্দ্রা নীলিমার কাছে এসেছিল। ভেবেছিল নীলিমা তার মতন এতটা অসহায় নয়। সে শিক্ষিত, স্বাবলম্বী, চাকরিজীবী নারী। তন্দ্রার মতন গলগ্রহ নয়। সে চাইলেই এই অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে এবং তন্দ্রাকে বৈধ সম্পর্কে টিকে থাকতে সাহায্য করবে। কিন্তু সে ভুল ছিল। নীলিমা অনিরের থেকে সরে যাবে না। এতক্ষণে হয়তো অনির জেনেছে নীলিমার সাথে তন্দ্রা দেখা করেছে। অনিরের লুকোচুরি এবার হয়তো শেষ হবে। তন্দ্রাকে হয়তো সে ত্যাগ করবে। তার বাবার বাড়ি কি তাকে ঠাঁই দিবে, নাকি বলবে একটু মানিয়ে নাও, সংসারে এসব ঠোকাঠুকি হয়, একটু মানিয়ে নাও। নীলিমার দু চোখ রক্তিম রূপ নিয়েছে। বেসিনের সামনে দাঁড়িয়ে সে বারবার চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছে। এত বড় ভুল না পাপ সে কিভাবে করতে পারল? তার কি উচিত ছিল না অনির সম্পর্কে খোঁজ নেওয়ার? রাগে ক্ষোভে তার মাথার শিরা উপশিরা ফুলে উঠেছে। বেডরুমে মৃদু শব্দে বাজছিল রবীন্দ্রসঙ্গীত। অনিরের সাথে নীলিমার প্রথম দেখা হয় প্রজেক্টের কাজে। সেখানে কাজ করার সময় কখন সে তার প্রতি দুর্বল হয়েছিল সে নিজেও জানে না। সেবার অনির যখন ঢাকায় ফিরেছিল তখন সে অনুভব করে অনিরের প্রতি তার দুর্বলতা। অনির এদিকে কাজ সামলে যখন 7 দিন পর ফিরেছিল তখন নিজের মনের কথা নীলিমা অকপটে স্বীকার করে অনিরের সামনেই। অনির মুচকি এসে সায় দেয়, কিন্তু কখনো মনেই হয়নি অনির বিবাহিত বা তার পরিবার রয়েছে। দুজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রেমে শারীরিক সম্পর্ক খুব স্বাভাবিক। দুজনের সম্মতি ছিল। নীলিমা কেন তাকে সামলে নেয়নি? এখন কি করবে সে? আজ যে মেয়েটি এসেছিল তাকে সে দেখেছে অনিরের বাসায়। মেয়েটি মা হতে চলেছে, কিন্তু অনির কিভাবে একসাথে দুজনকে ঠকাতে পারে? তন্দ্রার ভাই এসেছেন তাকে দেখতে। সে আজ জেনেছেন তাদের বোন অসুস্থ। এই লোক বাবা মায়ের থেকে আলাদা থাকে। রাজনৈতিক নেতাদের সাথে তার ওঠবোস। তন্দ্রা তার একমাত্র বোন। ক্ষমতাসীন ব্যক্তি অনিরের কিছু করে ফেলা 2 মিনিটের ব্যাপার। তাছাড়া অনিরের মা শুনেছে সে নাকি কুখ্যাত মানুষের সাথেও চলাফেরা করে। অনির তন্দ্রাকে মারধর করে। যখন প্রথম জেনেছিল এসে হুমকি দিয়েছিল অনিরকে সরাসরি দাফন করে ফেলবে। এই লোক যদি জানতে পারে খাট টান দিয়ে তার বোনের এই অবস্থা, তাহলে কি করবে? আর তন্দ্রা যদি বলে সব। মনে মনে আল্লাহকে ডাকছিল অনিরের মা। তাকে তদবির করার জন্য অনিরের মা নিজের হাতে চা বানিয়ে এনেছেন। বারবার লোক দেখানো হলেও তন্দ্রার খেয়াল রাখার চেষ্টা করছে। সেদিকে তোয়াক্কা না করে তন্দ্রার মেজো ভাই সরাসরি প্রশ্ন করলেন, এমনটা কেন হয়েছে? তন্দ্রা ভাইয়ের পাশে বসে বলল, ভাই হঠাৎ করে এমন হলো। আমি তোকে নিতে এসেছি ঘুম, তুমি আমার সাথে চলো। তুই নিজের খেয়াল একটুও রাখিস না। ভাই কিন্তু দেখ, প্রথম সন্তান বাবার বাড়ি হয়, যেমন তোর ননদ এসেছে। তন্দ্রার ভাইয়ের কথা শুনে অনিরের মা বললেন, কিন্তু অনির
অনিরের অনুমতির জন্য অপেক্ষা করেনি তন্দ্রা। তন্দ্রা যেন হাঁসফাঁস করছিল এ বাড়ি থেকে বেরিয়ে যেতে। মেজো ভাই যেন তার জন্য স্বর্গের দূত। সে বিনা বাক্য ব্যয় করে চলে গেল তার মেজো ভাইয়ের সাথে। অনেকদিন পর যেন প্রাণ খুলে শ্বাস নিল তন্দ্রা। সে সবটা জানাবে তার মেজো ভাইকে, কারণ সে বেরোতে চায় এই মরীচিকার সম্পর্ক থেকে। তোমারে আমি বলে দিচ্ছি, আমার কথা কিন্তু ফলবে, মিলাইয়া নিও। তুমি যদি আমার পোলার নামে তোমার ভাইয়ের ঠেন কিছু কইছো, তাহলে তোমার পেটের বাচ্চা বাঁচবে না। এই আমি কইয়া দিলাম। আমি কিন্তু মা, আমার মুখের কথা বের হওয়ার আগে আল্লাহর পাকে দরবারে কবুল হইবে। কথা শেষ করে অনিরের মা ফোন কেটে দিলেন। অপর পাশে তন্দ্রা ফোন কানে ধরে বসেই রইল। তার শাশুড়ি কল করে সরাসরি অভিশাপ দিচ্ছিল। সে যদি অনিরের কথা কিছু তার ভাইয়ের কাছে বলে তবে তার পেটের বাচ্চা বাঁচবে না। তন্দ্রা দুটো ফাঁকা ঠকিল। এমনিতেই ডক্টর বলেছেন তার বাচ্চাটা দুর্বল। সে নিজের মনকে বারবার বোঝাতে চেষ্টা করছিল ওসব শুধুই কুসংস্কার, কারো কথায় কিচ্ছুই হয় না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল কিছু ভালো করবেন। কিন্তু তার অবচেতন মন বারবার তাকে ইঙ্গিত করছিল, যদি অভিশাপ সত্যি লেগে যায়। ভাইয়ের বাসায় তন্দ্রা এসেছে প্রায় ঘণ্টাখানেক সময় হলো। তার মেজোভাবেই পেশায় একজন ডক্টর। ভাই ব্যবসা করছে। বাসায় এসে তাকে দেখে জড়িয়ে ধরে বলল, তুই আসিস না কেন রে? তোর ভাই কি শুধু আমার দায়িত্ব? আমি বুঝি তোদের দায়িত্ব নই? তন্দ্রা কি বলবে সে বুঝে উঠতে পারছে না। তার প্রচণ্ড গা গুলাচ্ছে, মাথা ঝিম ধরে আছে। নবনীতা বুঝতে পারে তন্দ্রার শরীর খারাপ হচ্ছে। সে ধমকে উঠে তন্দ্রাকে ফ্রেশ হতে পাঠিয়েছে। নিজে চলেছে রান্নাঘরে। তার স্বামীকে কল দিয়ে ফ্রেশ দেখে আম নিয়ে আসতে বলল। কথা বলতে বলতে লেবুর শরবত নিয়ে এলো। তন্দ্রা তখন বিছানায় সবেমাত্র গায়ে লিয়েছে। তন্দ্রার মুখ দেখে নবনীতা অনেক কিছু বুঝতে পারল, তবুও মুখ ফুটে কিছুই বলল না, কারণ এমনিতেই তার শাশুড়ি তাকে খুব একটা পছন্দ করে না। এই বিষয়ে কথা বলে হয়তো তিনি বলবেন নবনীতা নিজে কানপড়া দিয়ে তার মেয়ের সংসার ভেঙেছে। তন্দ্রা ঘন্টা দুই ঘুমিয়ে উঠে গোসল সেরে বাইরে বেরিয়ে এলো। বেশ ঝরঝরে লাগছে নিজেকে। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। পুরো ঘর জুড়ে তখন পাকা আমের গন্ধে ভরে আছে। রান্নাঘরে রান্নায় ব্যস্ত নবনীতা। সে তন্দ্রার জন্য নিরামিষ রান্না করছে, সাথে কাঁচকলার ভর্তা, ইলিশ মাছে দো পেঁয়াজও আর সাদা ভাত। তন্দ্রা রান্নাঘরের পাশে একটা চেয়ারে বসে বলল, এত আইটেম, আমাকে ডাক দিলেই পারতে, সাহায্য করতাম। ডাক দিতাম যদি দুজন না হয়ে একজন হতে। এখনো সমস্যা ছিল না, আমি পারি। নিজের সংসারে সবাই পারে। তন্দ্রা অস্ফুট স্বরে উচ্চারণ করে। সংসার। নবনীতা বুঝতে পারে, টিস্যুতে হাত মুছে এসে বলল, তুমি চাইলে আমাকে বলতে পারো, চিন্তা করো না, সব ঠিক হবে। তন্দ্রা কিছু বলল না, শুধু শক্ত হাতে জড়িয়ে ধরল নবনীতার হাত। অনিরের মা বেশ কয়েকবার ফোন করেও ছেলেকে পেলেন না ফোনে। বারবার তার নাম্বার ব্যস্ত দেখাচ্ছে। এদিকে তার মেয়ের খাই খাই অবস্থা। কিছুক্ষণ পূর্বেই তো ভাত খেলো, আবার তার ক্ষুধা লেগেছে। মা, কই মা, কিছু রেঁধেছ কি? এখন কি রান্ধবের টাইম? আমি তাহলে কি খাবো? আমার ক্ষুধা লাগছে তো। তন্দ্রার ভাই দেখ, মিল্লা ফল ফলন্তি আনছে, মিষ্টি আনছে। দুপুরে তো দই দিয়েই ভাত খাইলাম, এখন ঝাল কিছু বানিয়ে দাও। আমি এমন ঝাল কি বানামু? কাবাব বানাও, না হইলে চটপটি। আমি বাতের বিষে এতক্ষণ খাড়াই থাকবার পারমু? তুই বরং নিজের কিছু রান্না খা। মায়ের কথায় তেলেবে করে জ্বলে উঠেছে আফসানা। সামনে খাবার জন্য তাকে বসে থাকতে হবে? যদি নিজের রান্না করেই খেতে হয় তো বাপের ঘরে কেন এসেছে সে? রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল সে। এদিকে অনিরের মা দুপুরের ভাত ঘুম কামাই করে ছুটলেন রান্নাঘরে মেয়ের জন্য খাবার বানাতে। তন্দ্রার অনুপস্থিতি সে হাড়ে মজ্জায় টের পাচ্ছেন। নীলিমা বসে আছে অনিরের মুখোমুখি। চোখ মুখ ফুলে গেছে মেয়েটার। ফর্সা তির্যক, নাক মুখে লালচে আভাস। তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছিল অনির। কেন এমন করলেন? কি করেছি? প্রেমের অভিনয়। অভিনয় তো করিনি। আপনার স্ত্রী আছে, সে সন্তান সম্ভাবনা। জানি। তাহলে আমার সাথে কি? আমাকে আপনার রক্ষিতা হিসেবে রাখতে চাইছেন?
এমন কিছুই বলিনি। হিয়ালি বাদ দেন, বলেন আপনি কি চাইছেন? আছে সাহস আমাকে স্বীকৃতি দেওয়ার? কেন থাকবে না? তবে আপনার স্ত্রী? আমার থেকে স্বীকৃতি পেতে হলে আপনাকে আমার প্রথম স্ত্রীকে মেনে নিতে হবে। আমি রাজি। অনির ফিরেছিল